কখনো কি মনে প্রশ্ন জেগেছে কিভাবে ছোট্ট একটা ট্যাবলেট আমাদের হৃৎপিণ্ডের ছন্দ আর রক্তচাপকে একেবারে গোড়া থেকে বদলে দিতে পারে? আজকের এই আলোচনাটি শুরু করার জন্য এর চেয়ে দারুণ প্রশ্ন আর হতে পারে না। নেভিফাস্ট নামের এই ছোট্ট ট্যাবলেটটি ঠিক কীভাবে আমাদের কার্ডিওভ্যাসকুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্রের ওপর প্রভাব ফেলে সেটা জানলে সত্যি অবাক হতে হয়। নেভিফাস্ট বা নেভিভোলল নিয়ে আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে স্বাগত। আজকের এই পুরো ব্যাখ্যার ভিত্তি হল এই ওষুধের অফিসিয়াল মনোগ্রাফ, যেখান থেকে আমরা এর ফার্মাকোলজি, ডোজ এবং অন্যান্য ভীষণ গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে সরাসরি জানব। আজকের এই জার্নিটাকে আমরা খুব সুন্দরভাবে কয়েকটি ধাপে সাজিয়েছি। ১. হাইপারটেনশনের বিরুদ্ধে লড়াই। ২. নেভিফাস্ট যেভাবে কাজ করে। ৩. ডোজ এবং প্রক্রিয়াকরণ। ৪. অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এবং সবশেষে ৫. বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। তো চলুন শুরু করা যাক। আলোচনার প্রথম ধাপ, ১ নম্বর সেকশন, হাইপারটেনশনের বিরুদ্ধে লড়াই। অফিসিয়াল ডেটা থেকে খুব স্পষ্টভাবে জানা যায় যে নেভিফাস্ট মূলত এসেনশিয়াল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত। শুধু তাই নয়, বয়স্ক রোগীদের ক্ষেত্রে যারা স্থিতিশীল কিন্তু মৃদু থেকে মাঝারি মাত্রার ক্রনিক হার্ট ফেলিওরে ভুগছেন, তাদের ক্ষেত্রে সাধারণ চিকিৎসার সাথে এটি একটি অ্যাড অন থেরাপি হিসেবেও যুক্ত করা হয়। সোজা কথায়, হার্টের অতিরিক্ত পরিশ্রম কমিয়ে আনাই এর অন্যতম প্রধান লক্ষ্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপে, ২ নম্বর সেকশন, নেভিফাস্ট ঠিক কিভাবে কাজ করে। নেভিভোলল মূলত একটি বিটা ব্লকার। ব্যাপারটা যদি একটু সহজ করে বলি, এটা অনেকটা রেডিওর ভলিউম ডায়ালের মতো কাজ করে। ভলিউম কমালে যেমন শব্দ কমে যায়, ঠিক তেমনি এটি নির্দিষ্ট কিছু রিসেপ্টরকে ব্লক করে আমাদের হৃৎপিণ্ডের সামগ্রিক কাজের চাপ বা ওয়ার্কলোড কমিয়ে দেয়। আর এর সবচেয়ে স্পেশাল দিক হল থেরাপিউটিক মাত্রায় এর নিজস্ব কোনো ইন্ট্রিনজিক সিম্প্যাথোমিমেটিক বা মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি নেই। আর ঠিক এই জায়গাটাতেই আমরা দেখতে পাই নেভিভোললের ৫টি সুনির্দিষ্ট কার্যপদ্ধতি। এটি মূলত আমাদের শরীরের রক্তনালীগুলোকে প্রশস্ত করে দেয়, ফলে তরলের চাপ কমে যায়। একই সাথে এটি হার্ট রেট বা হৃৎস্পন্দনের হার কমায়, হৃৎপিণ্ডের সংকোচন ক্ষমতা কমিয়ে আনে, রেনিন অ্যাক্টিভিটি দমন করে এবং মস্তিষ্ক থেকে শরীরের অন্যান্য অংশে টনিক সিম্প্যাথেটিক প্রবাহ কমিয়ে দেয়। সব মিলিয়ে হার্টকে আর আগের মতো অতিরিক্ত খাটতে হয় না। এবার আসি ৩ নম্বর সেকশনে, ডোজ এবং প্রক্রিয়াকরণ। ওষুধটি সেবনের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এর স্টার্টিং ডোজ। বেশিরভাগ রোগীর জন্যই সুপারিশকৃত প্রাথমিক মাত্রা হল দিনে ৫ মিলিগ্রাম। তবে রোগীর প্রয়োজন অনুযায়ী প্রতি ২ সপ্তাহ অন্তর এই মাত্রা ধীরে ধীরে বাড়িয়ে সর্বোচ্চ ৪০ মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে। বড়িটা খাওয়ার পর আমাদের শরীরের ভেতরে এর যাত্রাটা বেশ ইন্টারেস্টিং। ওষুধটি সেবনের ১.৫ থেকে ৪ ঘন্টার মধ্যেই রক্তরসে বা প্লাজমায় এর ঘনত্ব একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। আর আরেকটি মজার তথ্য হলো, এটি খালি পেটে খাওয়া হলো নাকি ভরা পেটে, তার উপর এর ফার্মাকোকিনেটিক্স একেবারেই নির্ভর করে না। এখানে এই ৯৮% সংখ্যাটা বেশ চমকপ্রদ, তাই না? এর মানে হল ইন ভিট্রো অবস্থায় নেভিভোললের ৯৮%ই মানবদেহের প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে যায়, আর এর সিংহভাগই যুক্ত হয় অ্যালবিউমিন নামক প্রোটিনটির সাথে। আমাদের লিভারের CYP2D6 এনজাইমের মাধ্যমে যখন এই ওষুধটি বিপাক বা মেটাবোলাইজড হয়, তখন জেনেটিক কারণে মানুষের মধ্যে বেশ বড় একটা পার্থক্য দেখা যায়। যারা এক্সটেন্সিভ বা দ্রুত মেটাবোলাইজার, তাদের শরীর থেকে অ্যাক্টিভ আইসোমার পরিষ্কার হতে সময় লাগে মোটামুটি ১২ ঘন্টার মতো। অন্যদিকে পুয়ার বা ধীর মেটাবোলাইজারদের ক্ষেত্রে সময় লাগে প্রায় ১৯ ঘন্টা। তবে সার্কুলেশনে থাকা অন্যান্য সক্রিয় মেটাবোলাইটগুলোর কারণে বাস্তবে এই পার্থক্যটা খুব একটা বড় কোনো প্রভাব ফেলে না। এই পর্যায়ে আমরা চলে এসেছি ৪ নম্বর সেকশনে, অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া। অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিগক্সিন বা ওয়ারফিরিনের মতো ওষুধগুলোর সাথে নেভিভোললের সংমিশ্রণ বেশ নিরাপদ। কিন্তু অন্যদিকে ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট বা ডিজিটালিজ গ্লাইকোসাইড জাতীয় ওষুধের ক্ষেত্রে চরম সতর্কতা প্রয়োজন, কারণ এগুলো একসাথে দিলে হৃৎস্পন্দনের হার মারাত্মকভাবে কমে যেতে পারে এবং এভি কন্ডাকশন বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। মনোগ্রাফে একদম কড়া নির্দেশ দেওয়া আছে যে অন্য কোনো বিটা ব্লকার বা ক্যাটেকোলামাইন ডিপ্লিটিং ওষুধের সাথে একে মেশানো যাবে না। আর যারা ক্লোনিডিন গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে ক্লোনিডিনের মাত্রা ধীরে ধীরে কমানোর আগে নেভিফাস্ট বেশ কয়েকদিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, নইলে সিম্প্যাথেটিক কার্যকলাপ অত্যধিক মাত্রায় কমে যাওয়ার ঝুঁকি থাকে, যা বিপজ্জনক। অবশেষে আমরা চলে এসেছি ৫ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনে, অতি জরুরি কিছু সতর্কতা।
যে কোনো বিটা ব্লকার ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা অবিশ্বাস্য রকমের বিপজ্জনক। এর ফলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন থেকে শুরু করে মারাত্মক হার্ট অ্যারিথমিয়া পর্যন্ত হতে পারে। তাই নিয়ম হল শারীরিক পরিশ্রম কমিয়ে আনতে হবে এবং 1 থেকে 2 সপ্তাহ সময় নিয়ে অত্যন্ত ধীরে ধীরে ওষুধের ডোজ কমাতে হবে। আর এর মধ্যে যদি বুকে ব্যথা বা অ্যাঞ্জাইনা বাড়ে তবে সাথে সাথে থেরাপি আবার শুরু করতে হবে। এখানকার একটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট হল বিটা ব্লকারগুলো অনেক সময় অন্যান্য মারাত্মক রোগের শারীরিক সতর্ক বার্তাগুলোকে আড়াল করে দিতে পারে বা মাস্ক করে দেয়। ধরুন একজন ডায়াবেটিস রোগীর হাইপোগ্লাইসেমিয়া হল, তখন বুক ধরফর করা বা ট্যাকিকার্ডিয়া হচ্ছে একটা বড় লক্ষণ, কিন্তু এই ওষুধ সেই লক্ষণটাকেই আড়াল করে রোগীকে আপাতদৃষ্টিতে স্বাভাবিক দেখাতে পারে। থাইরয়েড স্টর্ম বা থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটতে পারে। মূল তথ্যে খুব স্পষ্টভাবে সুনির্দিষ্ট কিছু অবস্থার কথা উল্লেখ করা হয়েছে যেখানে নেভিভিলোল ব্যবহার করার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, যাকে বলা হয় অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন, যেমন মারাত্মক ব্র্যাডিকার্ডিয়া, কার্ডিওজেনিক শক, ডিকম্পেনসেটেড কার্ডিয়াক ফেলিয়ার এবং মারাত্মক যকৃতের সমস্যা। এসব ক্ষেত্রে এই ওষুধ কোনোভাবেই দেওয়া যাবে না। আরেকটি সতর্কতা যা প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায় তা হল, যাদের মারাত্মক অ্যালার্জির ইতিহাস রয়েছে তারা যদি বিটা ব্লকার গ্রহণ করা অবস্থায় কোনো মারাত্মক অ্যানাফিল্যাকটিক রিঅ্যাকশনের বা অ্যালার্জির শিকার হন, তবে সাধারণ মাত্রার এপিনেফ্রিন তাদের শরীরে কাজ নাও করতে পারে। এটি অত্যন্ত জরুরি একটি মেডিকেল ফ্যাক্ট যা মাথায় রাখা প্রয়োজন। আজকের এই সম্পূর্ণ আলোচনার শেষে এসে একটি বিষয় আমাদের সবাইকে একটু ভাবিয়ে তোলে। যদি একটি মাত্র অণু আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের এত জটিল একটা সিম্প্যাথেটিক ছন্দকে এত নিখুঁতভাবে বদলে দিতে পারে, তবে এই মুহূর্তে আমাদের বুকের ভেতরে যে হৃৎপিণ্ডটা স্পন্দিত হচ্ছে তাকে সচল রাখতে ঠিক কতটা সূক্ষ্ম ও অবিশ্বাস্য এক ভারসাম্যের প্রয়োজন হচ্ছে একটু ভাববেন।